সৌমিকদা, এখানেই একটা বড় কথা, যখনই এই নির্বাচনের বিষয়টা সামনে চলে আসে তখনই পাল্টা এই প্রশ্নও আসে যে মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে বিকল্প, এবং যেভাবে কোথাও বিগত কয়েক বছরে একদম মানে প্রান্তিক সেটা হিন্দু সেন্টিমেন্ট হোক, চাকরি থেকে শুরু করে বা একের পর এক অপরাধ থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে বিজেপিকে আমরা দেখেছি রাস্তায় নামতে, প্রতিবাদ করতে। তবু প্রশ্ন আসে যে বুথ লেভেলে বিজেপির সংগঠন কি আদৌ মজবুত? সেক্ষেত্রে আমি জানি না যে এই মুহূর্তে ঠিক কিভাবে কি বদল আসছে, কিন্তু আমার প্রশ্ন একটাই জায়গাতে রয়েছে, ২৬-এর নির্বাচনকে একই রকম এক জায়গা থেকে মানে সমস্ত মানে সর্বতভাবে লড়াই করার জন্য বুথ লেভেলের সংগঠন সেটা কি মজবুত করার দরকার নয়, নাকি আপনাদের মনে হচ্ছে যে না, বিজেপির যে সংগঠন রয়েছে তা ইতিমধ্যে অনেক মজবুত এবং তা ২৬-এর জন্য যথেষ্ট? দেখুন, বিজেপির নির্বাচনী সংগঠন কিভাবে হবে সেটা তো সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করা হবে না বা কোনো স্টুডিওর ফ্লোরে সেটা আলোচিত হবে না। আমরা ২ থেকে ৩০৩-এ পৌঁছেছি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কোনো দলকে না ভেঙে, নিজেদের মতাদর্শের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে। আমাদের ঘোষিত যে অবস্থান ৫০-এর দশকের প্রথমে ছিল, সেই বহমানতাটাকে আমরা ২০১৪ এবং পরবর্তীকালে ২০২৪ সাল ২৫ সাল পর্যন্ত রাখতে পেরেছি। আমরা আমাদের অবস্থান থেকে সরে যাইনি। একটা সময় ছিল আমরা ২৪২টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। অনেকে বলেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন বিভিন্ন পত্রিকায়, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিনও আমরা বলেছিলাম আমরা ভারতীয় রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আমাদের পশ্চিমবঙ্গের ভোট শতাংশ 1%-রও নিচে নেমে গিয়েছিল। আমাদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, কর্মীরা পোস্টার লাগাতেন, দেওয়াল লিখতেন, প্রচার করতেন, পরাজয় নিশ্চিত জেনেও তারা কিন্তু টিকে ছিলেন অন্য কোনো রাজনৈতিক দলে বা কোনো গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দেননি। তো তারা এই নির্বাচনকে তাদের মতো করে পরিচালিত করেছে। মানুষ আমাদের সঙ্গে থেকে মানুষকে এই জায়গায় পৌঁছেছে। আপনারা যেটাকে বুথ সংগঠনের কথা বলছেন, আপনারা অনেকে বলছেন যেটা বিজেপির বুথ সংগঠন নেই, যারা এগুলো বলছেন এটাই আমাদের আনন্দ দিচ্ছে যে আমাদের নিয়ে আজকে বিভিন্ন লোক বিভিন্নভাবে আলোচনা করছেন। এটাই আমাদের রাজনৈতিক সাফল্য এবং এই সাফল্যকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে চলেছি। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের কথা, মানুষের ব্যথা নিয়ে আমাদের বিরোধী দলনেতা প্রতিনিয়ত তারা লড়াই করে চলেছেন। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দেখেছেন কিভাবে রাস্তায় বসে তিনি লড়াই করছেন, সারা রাত তিনি গ্রেপ্তার ছিলেন, তিনি থানায় ছিলেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, যে দলকে দেশের মানুষ বিরোধী আসন থেকে তুলে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃতীয়বারের জন্য, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে তাকে মুভমেন্ট করতে বাধা দেওয়া হয়েছে কোভিডের সময়। আমাদের এমপিরা, আমাদের এমএলএরা তারা কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রে মানুষের কাছে ত্রাণ নিয়ে যেতে পারেনি। ২০২১ সালে নির্বাচনের পর ২৬ দিনে আমাদের ৫৭ জন বিজেপি কর্মী খুন হয়ে গেল। ২৭ জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছেন। সেদিন যদি পশ্চিমবঙ্গের মানুষ ক্লেম দ্য নাইট করতেন, সেদিন যদি পশ্চিমবঙ্গের মানুষ এই নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামতেন, একটা সর্বাত্মক প্রতিরোধ হতো, তাহলে আজকে আপনাকে আরজি কর দেখতে হতো না, আজকে আপনাকে এই কলেজের ঘটনাগুলোকে দেখতে হতো না, বা তামান্নাকে আপনাদের সামনে থেকে চলে যেতে হতো না। এর কারণ হচ্ছে প্রতিবাদটা হয়ে গেছে সিলেক্টিভ। প্রতিবাদের সঙ্গে একটা রাজনীতির আঙ্গিক জড়িয়ে গেছে। তো এটা খুব একটা সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। মৃত্যুই, অপরাধ অপরাধী। সিপিআইএমের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো পঞ্চায়েত নির্বাচনে, বিজেপি রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। সিপিআইএমের কর্মী খুন হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা যাচ্ছে, যারা সংখ্যালঘু বিরোধী বিজেপি বলে প্রচার করেন এবং সংখ্যালঘুদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম। সংখ্যালঘু কেন্দ্রে আমরা ভোট পাই না, বুথে 5টা 6টা করে এই নির্বাচনেও, কালীগঞ্জের নির্বাচনে ভোট পেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে আয়নার দিকে তাকিয়ে নিজেদের প্রশ্ন করুন গত 11 বছরে কি পেয়েছেন। নিজেদের কাছে প্রশ্ন করুন যে গুজরাটের মুসলমান যেভাবে আছেন তাদের আর্থসামাজিক অবস্থা আর আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে ফারাকটা কোথায়? মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এই তামান্না বলে যে মেয়েটিকে চলে যেতে হলো, তার আগে 11 জন শিশু এবং কিশোর প্রাণ হারিয়েছেন শুধুমাত্র বোমার আঘাতে। কেউ স্কুলের শৌচাগারে গিয়ে ব্লাস্টে মারা গেছে, কেউ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মারা গেছে। চারিদিকে একটা বোমার বাজার তৈরি হয়ে গেছে, কারণ তৃণমূল জনভিত্তি হারিয়ে বোমা ভিত্তি টাকে বেছে নিয়েছে। তামান্নার দিকে বোমটা ছোড়া হয়েছিল, তার কারণটা কি? কারণ হচ্ছে ওই পরিবারটি ওই অঞ্চলে প্রতিষ্ঠিত যে তারা তৃণমূল বিরোধী, তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেই জন্য ভীতি প্রদর্শনের জন্য এই কাজ করা হলো। দক্ষিণ 24 পরগনার একজনকে মুখ্যমন্ত্রী তার সরকারি সভায় তিনি পুলিশের উপস্থিতিতে বোমাবাজ দুষ্কৃতী বলে প্রতিষ্ঠিত করে দিলেন, চিহ্নিত করে দিলেন, আর তাকেই তিনি বিধানসভার টিকিট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বানালেন, বিধানসভায় নিয়ে এসেছেন। তাহলে তারপরে আপনারা কি প্রত্যাশা করেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির যেটা ধর্ম সেই ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম, একদম, তাহলে এ রাজ্যে তো স্বাভাবিকভাবেই মৌলবাদের কাছে তো প্রশাসন আত্মসমর্পণ করবেই। আর আমরা বিজেপি চাই যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরালভাবে একই রাস্তা দিয়ে যাক, কিন্তু আজকে সেই পরিস্থিতি তো রাজ্যে নেই। রাজ্যে দুর্গাপুজো করবার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে, বহু ক্ষেত্রে ঘটনা আছে। কালী পুজোর প্যান্ডেল আক্রান্ত হচ্ছে। আপনি বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে যে শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার উপরে থুতু ফেলছে। শ্রীমতী গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী, আজকে তার নামাঙ্কিত যে লাইব্রেরি 70,000 বইকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এটা ধারাবাহিক মানসিকতাটা দেখেন তাহলে দেখবেন যারা তক্ষশিলা, বিক্রমশিলা কিংবা নালন্দাকে ধ্বংস করে তার বই জ্বালিয়েছিল, তারাই কিন্তু সেই মানুষগুলোই আজকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিকে, কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিল, 70,000 বই জ্বালিয়ে দিল। আবার সেই মানসিকতার মানুষই আজকে মুর্শিদাবাদে গিয়ে তারা সেখানে আক্রমণ করে হিন্দুদের বাড়িতে তাদের যে ছাত্রছাত্রী আছে তাদের বইগুলোকে জ্বালিয়ে দিল। বাংলাদেশে আগের দিনে যে শিক্ষকের কাছে ছাত্র পড়েছে, পরের দিন তাকে গাছে বেঁধে রেখে তাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন। আর আমরা মুর্শিদাবাদে দেখতে পেলাম যে মাস্টারমশাইয়ের কোচিং ক্লাসে আগের দিন পর্যন্ত যে ছাত্ররা এসেছেন, পরের দিন তারা হাতে তলোয়ার নিয়ে তাকে আক্রমণ করছে। মানে সেই ইস্যুটা অ্যাড্রেস হচ্ছে, মানসিকতাটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, শিশু মনে ঢুকেছে এবং এটাকে ঢুকতে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সাধারণ মানুষ এর জন্য রাস্তায় নামেনি, পুলিশ সুমোটো কোনো অ্যাকশন করেনি। কলকাতার 12 কিলোমিটার দূরে দাঁড়িয়ে প্রকাশ্যে বলা হচ্ছে ধর্মীয় সভায় যে এই নদী আমাদের, এই পাহাড় আমাদের, এই জমি আমাদের, এই বাড়ি আমাদের, কুতুব মিনার আমাদের, তাজমহল আমাদের, এই ভিক্টোরিয়া আমাদের, এগুলো সব আমাদের ছিল। আজকে এই গোটা ভারতবর্ষ আমাদের ছিল, আমাদের হাত থেকে ব্রিটিশ কেড়ে নিয়ে হিন্দুদের কাছে দিয়ে চলে গেছে, আমাদের এগুলো ফিরে পেতে হবে। এরপরে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, যখন অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেশন চলেছে, হেড স্পিচ চলেছে, যে পুলিশকে তো সুমোটো অ্যাকশন নিতে হবে। আর আমাদের যে রাজনৈতিক বিজেপির লড়াই, সেটা কোনো ব্যক্তি চরিত্র কে কলঙ্কিত করার লড়াই নয়, কালিমালিপ্ত করার লড়াই নয়, বা ব্যক্তিগত আক্রমণের লড়াই নয়, কোনো ব্যক্তি বিশেষের উপরে আক্রমণের তীর শানানোর লড়াই নয়। আমাদের লড়াই সম্পূর্ণ একটি রাজনৈতিক অবস্থান, একটি নীতির বিরুদ্ধে, একটা কর্মসূচির বিরুদ্ধে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গই রাখতে হবে, পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় সেইটার লক্ষ্যে, এবং সেই লক্ষ্যে আমরা অনড় এবং পশ্চিমবঙ্গবাসীও অনড়। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।